যেদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই দিনই বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি তার কবর রচিত হয়েছে। কাজেই এই বিভাজনের রাজনীতিকে আমরা আবার উত্থান হবে এটা আমরা করতে দিতে পারি না। এই বিভাজনের রাজনীতিকে আমাদের কবর দিতে হবে। তাহলে আমাদের ঐক্যের বেসিসটা কি হবে? বাংলাদেশে তো রাজনৈতিক দল থাকবে, সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, সবই থাকবে, কিন্তু কিছু বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 1 নম্বর, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে বাংলাদেশে 90% মুসলমানের দেশে আমাদের ইসলামী চিন্তা চেতনা ঈমান ঐতিহ্য আমাকে ধারণ করতে হবে, এখানে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। 2 নম্বর, বাংলাদেশের জনগণের অধিকারের সম্পর্কে আমার ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গেছিল, আর কোন শেখ হাসিনা আমাদের জনগণের অধিকার যাতে ছিনিয়ে নিয়ে না যেতে পারে এই বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর 3 নম্বর, বাংলাদেশের স্বাধীনতার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কোন বিদেশি শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না। আপনারা জানেন গত 15 বছর ধরে বাংলাদেশ একটি ভারতের উপনিবেশে পরিণত হয়েছিল। আমরা বাংলাদেশকে আবার ভারতের উপনিবেশে পরিণত হতে দিতে পারি না। এই প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং আমাদের এই ঐক্যে যে 3টি বিষয় আপনাদেরকে বললাম, যারা ফাটল ধরাতে চাবে তাদেরকে প্রতিহত করতে হবে, সে যেই হোক না কেন তাদেরকে সম্মিলিতভাবে আমাদের প্রতিহত করতে হবে। এই সরকারের সবচেয়ে বড় ভুল কি জানেন? এই সরকার একটা বিপ্লবের পরে এসেছিল, কিন্তু এই সরকার বুঝতে পারে নাই যে তারা একটা বিপ্লবের প্রোডাক্ট। এই বিষয়টি এই সরকার বুঝতে পারে নাই, যে কারণে যে কোনো বিপ্লবের পরে পৃথিবীর সব দেশে একটা শুদ্ধি অভিযান চালানো হয়, একটা পার্জিং চলে, আমলাতন্ত্রের মধ্যে পার্জিং চলে, সেনাবাহিনীতে পার্জিং চলে, পুলিশে পার্জিং চলে। কিন্তু এই সরকার দুর্ভাগ্যজনকভাবে গত 5 মাসে সেই পার্জিংটা করতে পারে নাই, শুদ্ধি অভিযান করতে পারে নাই বলে এখনো আমরা অরাজকতা দেখতে পাই, এখনো আমরা দুর্বলতা দেখতে পাই। আজকে যদি তারা সেই শুদ্ধি অভিযানটা চালাতো ক্ষমতায় এসেই, তাহলে আজকে বাংলাদেশ অনেক বেশি ঐক্যবদ্ধ থাকতো, অরাজক পরিস্থিতি তৈরি হতে পারতো না। একটা ছোট এক্সাম্পল দিই। গতকাল সরকার হঠাৎ করে সবকিছুর দাম ভ্যাট বাড়িয়ে দিয়েছে, সবকিছুর উপরে, ওষুধের উপরে ভ্যাট বাড়িয়ে দিয়েছে, রেস্টুরেন্টের উপরে 5% থেকে 15% ভ্যাট নিয়ে গেছে। আরে ভাই, সব রেস্টুরেন্ট তো আর বড় লোকের রেস্টুরেন্ট না, গরিব মানুষও তো রেস্টুরেন্টে খায়। তাহলে আপনি সব রেস্টুরেন্টের উপরে 15% ভ্যাট বসালেন, এটা তো দরিদ্র মানুষের রেস্টুরেন্টের উপরে আপনি ভ্যাট বাড়িয়ে দিলেন। তার মানে কি, গরিব মানুষের খাবারেরও আপনি দাম বাড়িয়ে দিলেন। আপনি পোশাকের উপরে 7.5% থেকে 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাহলে একটা কাপড় কিনতে গেলেও তো তার মূল্য বৃদ্ধি হবে, ওষুধ কিনতে গেলে মূল্য বৃদ্ধি হবে। এই যে সিদ্ধান্ত এই সরকার নিয়ে নিল, এর মধ্যেই প্রমাণিত হয় যে এই সরকার বিপ্লবের চেতনাকে পুরোপুরি ধারণ করতে পারে নাই। যদি বিপ্লবের চেতনা তারা পুরোপুরি ধারণ করত, তাহলে এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে সমস্ত অংশীজনের সাথে, সমস্ত স্টেক হোল্ডারদের সাথে তারা আগে আলোচনা করত, আলোচনা করে তারা এই সিদ্ধান্ত নিত, ঐক্যমতের ভিত্তিতে তারা সিদ্ধান্ত নিত। যদি সত্যি বাংলাদেশের ইকোনমির জন্য এটা প্রয়োজন হয়ে থাকে রেভিনিউ বাড়ানো, তাহলে সবার সাথে আলোচনা করে যেখানে গরিবের কষ্ট হবে না এরকম জায়গায় তাদের ভ্যাট বাড়ানো উচিত ছিল। যেমন ধরেন, আমি রেস্টুরেন্টের কথা বলি, আমাদের দেশে সব তারকা রেস্টুরেন্ট আছে, 3 তারকা 5 তারকা। আরে ভাই, 3 তারকা 5 তারকা রেস্টুরেন্টে 5% থেকে 15 কেন, 5% থেকে 50% আপনি ভ্যাট বাড়িয়ে দেন, তাতে কি যায় আসে? বড় লোক যেখানে খায় 5%-এর বদলে 50% দিয়ে খাবে। বাংলাদেশে যে সমস্ত ফল ইম্পোর্ট হয়, সেই ইম্পোর্টেড ফলের উপরে তারা 7.5 থেকে 15 করেছে। আমার আমদানি করে ফল খাওয়ার দরকার কি? আমদানি করা ফলের উপরে আপনি 50% ভ্যাট বাড়িয়ে দেন। কিন্তু দরিদ্র মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হবে, ওষুধ কিনতে হবে, আমার জীবন বাঁচানোর জন্য ওষুধ কিনতে হবে, আপনি ওষুধের উপরে ভ্যাট কেন বাড়াবেন? তাহলে যারা এই সিদ্ধান্ত নিচ্ছে
তারা কি বুঝতে পারছে যে কি বিপ্লবের পরে এই সরকার এসছে? বিপ্লবের চেতনা কি তারা ধারণ করতে পারছে? এগুলি হলো এই সরকারের দুর্বলতা। আর রাজনৈতিক দলগুলোর সমস্যা হয়ে গেছে, তারা মনে হচ্ছে যে তারাও ভুলে গেছে যে কত মানুষের রক্তের উপর দিয়ে, কত তরুণের রক্তের উপর দিয়ে তারা এই পরিবর্তন, এই ফ্যাসিবাদ দানব শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে পেরেছি। তারা ভুলে গেছে। তারা মনে হয় অতি দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে গেছে।